ফিউচার লাইফের টাইম চলে এসছে। ফিউচার লাইফ, আজকের ফিউচার লাইফটা হয়তো এর আগে যত ফিউচার লাইফ করেছি তার সবার মধ্যে একটুখানি হলেও আলাদা। আজকের ফিউচার লাইফের টপিকটা অ্যাকচুয়ালি আমাদের কাছে যে প্রচুর পরিমাণে প্রশ্ন এসছে লাস্ট 2 সপ্তাহ ধরে, খানিকটা বলা যায় সেইগুলোকে আনসার করবার চেষ্টা। কোনো পার্টিকুলার টপিক একটা আছে, কিন্তু এটা হয়তো মোর অফ আ কিউএনএ সেশন, যেখানে কোয়েশ্চেনগুলো অফলাইন এবং কোয়েশ্চেনগুলো আগেই এসে গেছে। তো লাস্ট 2 সপ্তাহ আগে মানে একটা ফিউচার লাইফ করেছিলাম যে রিটায়ারমেন্ট প্ল্যানিং, এবং তারপর থেকে এই প্রশ্নগুলো আসছে। এবং তার মধ্যে অনেক রকমের প্রশ্ন আছে যে রিটায়ারমেন্ট প্ল্যানিং কোথা থেকে শুরু করব, হ্যান্ডস অন গাইড যদি কিছু থাকে কিভাবে ভাববো, এবং বিভিন্ন রকমের স্কিম, যেরকম ন্যাশনাল পেনশন স্কিম, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, এই ধরনের স্কিমগুলো কীরকম, ইনফ্লেশন ইন্ডেক্স বন্ড কাকে বলে, সেগুলো কিভাবে কি চলে, এরকম নানা রকমের প্রশ্ন আসছে। তো আজকের ফিউচার লাইফে চেষ্টা করব তার মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো এসছে সেগুলোকে উত্তর করবার। প্রথম কথা, যে এই সমস্ত রকমের স্কিম কোনটা ভালো কোনটা নয়, তার সবার আগে যেটা দরকার হিসাব করা সেটা হলো যে রিটায়ারমেন্টের পরে আমাদের মান্থলি ইনকাম কতখানিটা প্রয়োজন। সবচেয়ে বেশিরভাগ মানুষ সবচেয়ে বেশি সময় যে ভুলটা করে ফেলেন সেটা হচ্ছে ইনফ্লেশন ধরে একটা সোজা সাপটা হিসাব করে ফেলেন। এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে আমাদের দেশে কেন সারা পৃথিবীতেই সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে একটা ব্যাপার আছে, সেইটা থেকে ইনফ্লেশন ব্যাপারটা করা হয়। তার মধ্যে বেসিক্যালি বাস্কেট আছে অনেকগুলো, মানে বাস্কেট এটা যাতে অনেকগুলো আইটেম আছে, তাদের ইয়ার অন ইয়ার এই পুরো বাস্কেটটার দাম যেভাবে বাড়ছে সেটা দিয়ে ইনফ্লেশন হিসাব করা হয়। তার মধ্যে খাবার দাবার, জুতো জামা কাপড়, বেড়াতে যাওয়ার খরচা, হেলথ কেয়ারের খরচা, সমস্ত রকমের জিনিস আছে। এই সব কিছু মিলিয়ে একটা বাস্কেট বানানো হয়। সেই বাস্কেটের দাম যেভাবে বাড়ছে তার বেসিসে ইনফ্লেশন ক্যালকুলেট করা হয়। এবার আপনি যদি ইনফ্লেশন এই ভ্যালুটা দেখে নিজের রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে বসেন, সেটা কিন্তু মস্ত ভুল হয়ে যাবে। কারণ রিটায়ারমেন্টের পরে এই বাস্কেটের মধ্যে কিছু জিনিস আপনার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, আর কিছু জিনিসের প্রয়োজন সেই অর্থে থাকবে না। আমরা নিজেদের বাবা মাদের রিটায়ার্ড লাইফ যদি দেখি, ওদের এখনকার দিনের অ্যাকচুয়ালি কি প্রয়োজন? খাবার দাবার, হেলথ কেয়ার প্রাইমারিলি। ম্যাক্সিমাম মানুষেরই এইটাই প্রাইমারি প্রয়োজন পোস্ট রিটায়ারমেন্ট। তাদের রোজকার বেড়াতে যাওয়ার ব্যাপার নেই, রোজকার অফিস করার তো অবশ্যই, মানে কমিউট করার খরচা তো নেই, কারণ অফিস নেই। তো আমাদের যেটা দেখতে হবে ক্যালকুলেট করতে গেলে, প্রথমেই আপনার আজকের দিনে কতখানিটা এক্সপেন্ডিচার হয় হেলথ কেয়ার এবং ফুড। এবং হেলথ কেয়ারের ক্ষেত্রে আপনি ধরেই নিতে পারেন যে খরচ বাড়বে, আজকের হিসাবে কতটা সেটা আন্দাজ লাগান একটা প্রথম। এইবার হচ্ছে এই দুটো পার্টিকুলার জিনিসের ইনফ্লেশন কত দেশে। ফুড ইনফ্লেশন এবং হেলথ কেয়ার ইনফ্লেশন, মানে সার্ভিস প্লাস প্রোডাক্ট সব মিলিয়ে দুটোই কিন্তু 7% বা 7.5% রেটে বাড়ে প্রত্যেক বছর। করোনার সিচুয়েশন বলছি না, হিস্টোরিক্যাল ডেটা লাস্ট 10 বছর 15 বছর ধরে এইভাবেই জিনিসটা চলছে। ফুড ইনফ্লেশন 7% মতন, এবং হেলথ কেয়ারও এখন 7-এর মতন গিয়ে দাঁড়িয়েছে। তার মানে কি হলো, আজকে 2020 আপনি 100 টাকা দিয়ে যে খাবারটা কিনে খাচ্ছেন, 2030-এ গিয়ে সেটা কিনতে লাগবে 200 টাকা রাফলি, কারণ 7% প্রত্যেক বছর মানে ব্যাপারটা সেরকমই দাঁড়ায়। ক্যালকুলেটারে কম্পাউন্ড ইন্টারেস্ট করলেই পেয়ে যাবেন। এবং যে হেলথ কেয়ারটা আপনি আজকে 100 টাকায় পাচ্ছেন, 2030-এ গিয়ে সেটা পেতে আপনার 200 টাকা লাগবে। মানে আপনার এই বাকেটের খরচাটা প্রত্যেক 10 বছরে প্র্যাকটিক্যালি ডাবল হয়ে যাচ্ছে। অন টপ অফ দ্যাট আপনার হেলথ কেয়ারের খরচা আজকে যা, আপনার বয়স যদি 30 হয়, 40 হয়, 50 হয়, আপনি যখন 65-70-এর রেঞ্জে পৌঁছাবেন, হেলথ কেয়ারে এমনিতেই আপনার খরচ বাড়বে। সুতরাং এই ভুলটা করবেন না যে আজকের ইনফ্লেশন 3 to 4%, সেই হিসাবে আমি মান্থলি এক্সপেন্ডিচার হিসাব করব পোস্ট রিটায়ারমেন্ট। আপনি ধরেই নেবেন যে যে দুটো প্রাইমারি জিনিস আপনাকে বাঁচিয়ে রাখবে রিটায়ারমেন্টের পরে, সেই দুটো 7 থেকে 8% রেটে হচ্ছে ইনফ্লেশন। এইটা করার পরে আপনাকে যেটা নেক্সট যেটা হিসাব করতে হবে,
যে এটা একটা হ্যান্ডস অন গাইডের মতন দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব। এইটা যেটা করলেন, তারপরে এবার আপনার অবভিয়াসলি আপনি ভাববেন যে হ্যাঁ, হেলথ কেয়ারের খরচা যেমন বাড়বে, তেমন এটাও সত্যি যে আমার লায়াবিলিটি কিছু হলেও কমে যাবে। খুব সত্যি কথা। ছেলেমেয়েরা পড়াশোনা করে নিজের চাকরি বাকরিতে চলে গেছে, আমরা সবাই চাকরি বাকরি করছি, আমাদের বাবা মারা কাইন্ড অফ রিটায়ারমেন্টের মুখে মুখে বা রিটায়ারমেন্ট করার খানিক পরেই। এইগুলো আপনার লাইফ থেকে সত্যি সত্যি হয়ে যাবে। এই জিনিসটাও মাথায় রাখবেন যে এক্সপেন্স বাড়বে একটা খাতে, কিন্তু অন্যদিকে এক্সপেন্স খানিকটা কমবে। কিন্তু আর একটা ভুল কোনোভাবেই করবেন না, সেটা হলো মর্টগেজ পেমেন্ট, মানে বাড়ি, সোজা কথায় বাড়ি, ফ্ল্যাট, জমি এসবের ইএমআই রিটায়ার্ড লাইফে কোনো অবস্থাতেই রাখাটা বুদ্ধিমানের কথা নয়। তার কারণ ইনফ্লেশন যেমন যেমন বাড়ে কমে, তেমন তেমন কিন্তু এদেরও ইন্টারেস্ট রেট বাড়ছে কমছে, দেশেও এখন ফ্লোটিং হয়ে গেছে। তো আপনার এটা একটা মেজর রিস্ক হয়ে দাঁড়িয়ে যেতে পারে যে কোনো সময়। আপনি যে থোক টাকা মাসে মাসে পেয়ে রিটায়ার্ড লাইফটা চালাবেন বলে প্ল্যান করছেন, তার মধ্যে যদি কোনো রকম এরকম বড়সড় লোনের ব্যাপার থাকে, তাহলে কিন্তু আপনার হিসাব ঘেঁটে যাওয়ার প্রচণ্ড চান্স। সুতরাং লোনের ব্যাপারটা যতটা সম্ভব চেষ্টা করবেন রিটায়ারমেন্টের বেশ খানিকটা আগেই শোধ করে দিতে। এটা সারা পৃথিবীর থাম্ব রুল যে রিটায়ারমেন্টের সময় কোনো রকম মর্টগেজ রাখা যায় না, মর্টগেজ রাখাটা খুব রিস্ক। এইবারে বলি যে যে ধরনের স্কিম নিয়ে প্রশ্ন এসছে, এনপিএস বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এই স্কিমগুলোর ব্যাপারে কয়েকটা জিনিস জাস্ট বুলেট পয়েন্টস হিসেবে দিয়ে যাচ্ছি, কারণ আমার ফিউচার লাইফ 15 মিনিটের একটা জিনিস, কত আর মানে কতটা বা বুঝিয়ে বলা যায়, চেষ্টা করছি যতটা সম্ভব। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যেটা, সেটা অ্যাকচুয়ালি ইকুইটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, এবং সেটা সত্যি কথা বলতে যতটা সম্ভব সেফ, কিন্তু তারও ইন্টারেস্ট রেট বা রিটার্ন বাড়ছে কমছে অবভিয়াসলি। কিন্তু এনপিএস এর ব্যাপারে একটা জিনিস খুব ভালো করে মাথায় রেখে দেবেন, এনপিএস যেটা ন্যাশনাল পেনশন স্কিম, সেখানে কিন্তু 3 রকমভাবে ইনভেস্টমেন্ট হয়। একটা হচ্ছে অ্যাসেট ক্লাস ই, যেটা বেসিক্যালি ইকুইটি, একটা হচ্ছে অ্যাসেট ক্লাস সি, যেটা হচ্ছে কর্পোরেটের বন্ড, একটা হচ্ছে অ্যাসেট ক্লাস জি, যেটা হচ্ছে গভর্নমেন্টের বন্ড। ইকুইটির ক্ষেত্রে খুব স্বাভাবিক, আমি এতদিন যারা ফেসবুকে এই ফিউচার লাইফগুলো দেখেন বা আমাদের এসডি ক্যাপিটালের চ্যানেল দেখেন, তারা সবাই জানেন যে ইকুইটি মাত্রই সেখানে রিস্ক আছে। আপনি আশা করবেন যে সেখানে রিস্ক বেশি মানে রিটার্ন বেশি, কারণ ফিনান্সের দুনিয়ায় এই কথাটা বোধহয় আজ নিয়ে 100তম বার বললাম, এক্সপেক্টেড রিটার্ন বেড়ে যায় যত আপনি রিস্ক নিচ্ছেন, এবং লং টার্মের জন্য সেটা আপনাকে অন্যান্য সমস্ত অ্যাসেট ক্লাসের থেকে বেটার রিটার্ন দেবে। আমাদের দেশে ট্র্যাজেডিটা সেইখানেই। আপনি যদি এনপিএস এই ই অ্যাসেট ক্লাসে যান, আপনি যে ধরনের ফান্ড ম্যানেজারদের সঙ্গে কাজ করবেন, কারণ ওরা পেনশন ফান্ড ম্যানেজার, তো সেই একই ঘুরে ফিরে এসবিআই, আইসিআইসিআই, প্রুডেন্সিয়াল, এরা এতটাই সুন্দর কাজ করে যে ই অ্যাসেট ক্লাসের রিটার্ন সি বা জি এর থেকে কম। সুতরাং আপনি যদি ন্যাশনাল পেনশন স্কিমে যান এবং ধরে নেন, প্রথম কথা এইটা ধরলে আপনি ভুল জানছেন যে আপনার সমস্ত ইনভেস্টমেন্ট খুব সেফ। আপনি যদি ই অ্যাসেট ক্লাসে যাচ্ছেন, আপনি ইকুইটি ইনভেস্টমেন্টের রিস্ক নিচ্ছেন। খেয়াল করে দেখবেন কোন অ্যাসেট ক্লাসে আপনি ইনভেস্ট করছেন, এবং আরও খেয়াল করে দেখবেন যে এটা ঠিক কী পরিমাণ রিটার্ন জেনারেট করছে, কারণ এগুলো 8টা ডিফারেন্ট ক্লাস অফ ফান্ড ম্যানেজার আপনি নিতে পারেন, এবং প্রত্যেকের পারফরমেন্স আলাদা। সুতরাং বন্ধু, সাবধান। এনপিএস মানেই যে সেফ এমন না, কোন অ্যাসেট ক্লাসে যাচ্ছেন সেটা দেখে নেবেন, এবং কোন ফান্ড ম্যানেজারের সঙ্গে কাজ করছেন সেটা দেখে নেবেন, তাতে আপনি রিটার্ন পেয়ে যাবেন। কি রিটার্ন তারা হিস্টোরিক্যালি দিয়েছে, এবার সেটাকে আপনাকে কম্পেয়ার করতে হবে নিফটি রিটার্নের সঙ্গে। এই জিনিসটা, এই বেঞ্চমার্কিংটা আমরা সবসময় ভুলে যাই। যাই হোক, সেটা আমি পরে আসছি, কিন্তু এনপিএস সম্পর্কে এই ধারণাটা ক্লিয়ার করে দেওয়ার খুব দরকার ছিল। এনপিএস মানেই সেফ হেভেন, এরকমটা ভাববেন না। আর আমাদের দেশে বা সারা পৃথিবীতেই এটা গভর্নমেন্টের তরফ থেকে যে কোনো এই ধরনের স্কিমের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিটের একটা মোহ আছে। আমি ট্যাক্স বেনিফিট পাবো, ট্যাক্স বাঁচবে আমার, এই কথাটা ভাবার আগে, বোঝার আগে আপনাকে নিজের অঙ্কটা নিজেকেই কষতে হবে। আমার পক্ষে প্রত্যেকের অঙ্ক কষে দেওয়া তো এইভাবে সম্ভব নয়, কিন্তু আপনি কতটা অ্যাকচুয়ালি ইনভেস্ট করে ট্যাক্স বেনিফিট পাচ্ছেন আর রিটার্ন কতটা পাচ্ছেন, সেইটা যদি ঠিক করে হিসাব না করেন, শুধু শুধু ট্যাক্স বেনিফিটের মোহে গিয়ে দেখলেন আখেরে আপনার ট্যাক্স বেনিফিট নেই, এমন ইনভেস্টমেন্ট স্কিমে গেলে হয়তো বেটার রিটার্ন পেতেন। সুতরাং ট্যাক্স বেনিফিট পাচ্ছি মানেই চোখ কান বুঝে সেই ইনভেস্টমেন্ট স্কিমে ঢুকে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কথা নয়।
এইবারে আসি কিছু জেনারেল কনসেপ্ট যেটা খুব জেনে রাখার দরকার, কারণ এগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ট্রেড করে। যেরকম সাবান একটা জিনিস সারা পৃথিবীতে ইউনিলিভার, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল সবাই বানায়, বিভিন্ন ব্র্যান্ড নেমে বানায়, কিন্তু জিনিসটা আখেরে সাবান। সো আপনি যদি সাবান কি জিনিস এইটা বোঝেন, তাহলে এবার বাদ বাকি প্রোডাক্টগুলো আপনি নিজে বেছে বুঝে নিজের সুবিধা মতন চুজ করে নিতে পারেন। অ্যানুইটি হচ্ছে একটা প্রোডাক্ট যেটা পৃথিবীতে রিটায়ার্ড মানুষদের সারা পৃথিবীতে সবসময় বাঁচায়। অ্যানুইটি হচ্ছে আপনি একটা থোক টাকা দিয়ে গল্প শুরু করলেন, তারপর আপনি যতদিন বাঁচবেন মাসে মাসে আপনাকে একটা টাকা দেবে। আমাদের দেশে মানে পেনশন আর অ্যানুইটির মধ্যে অ্যাকচুয়ালি খুব কিছু ডিফারেন্স নেই, কিন্তু অ্যানুইটিতে অনেক রকমের ক্লজ থাকে। আমাদের দেশে বহু অ্যানুইটি স্কিম আছে। যখন এই অ্যানুইটি স্কিমে এনরোল করবেন তখন একটা পরিষ্কার করে দেখে নেবেন যে পরবর্তীকালে যখন আপনার আপন এক্সপায়ারি টাকাটা আপনার পরের জেনারেশন ফেরত পাবে কিনা। ফেরত পেতে গেলে দেখবেন যে স্কিমগুলোয় ফেরত পাওয়ার অপশান থাকে সেখানে আপনাকে মাসে মাসে কম টাকা দেবে, খেয়াল করে নেবেন। অ্যানুইটি স্কিমে আর একটা জিনিস দেখবেন যে আপনি টাকা দিচ্ছেন যে রিটায়ারমেন্টের পরে অ্যানুইটি কিন করবে। আপনি কতটা টাকা আগে থেকে তুলে নিতে পারেন বা তুলে নিতে পারেন না, লক ইন পিরিয়ড কি, এগুলো খেয়াল করে অ্যানুইটি স্কিমে যাবেন। ইনফ্লেশন ইন্ডেক্স বন্ড হচ্ছে আর একটা জিনিস যেটা জেনে রাখা খুব জরুরি। আমরা সবাই জানি যে বন্ড ইকুইটির থেকে সেফার অপশন ইন জেনারেল, কিন্তু বন্ডের ক্ষেত্রে বন্ড হচ্ছে আপনি লোককে বেসিক্যালি টাকা ধার দিচ্ছেন, লোকে আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে। বন্ডের ক্ষেত্রে সেটাকে কুপন বলা হয়। এবারে ইনফ্লেশন ইন্ডেক্স বন্ডের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, দেখুন আপনি 100 টাকা একটা লোককে ধার দিলেন, প্রতি বছর সে আপনাকে 10% কুপন দেবে, মানে 10 টাকা করে ইন্টারেস্ট বা কুপন ফর্মে দেবে। এবার এই 10 টাকার ভ্যালু যদি ইনফ্লেশন ক্রমশ বাড়তে থাকে তাহলে 10 টাকার ভ্যালু কমছে, কারণ 10 টাকায় আপনি এই বছর যা জিনিস পাবেন সামনের বছর তার চেয়ে কম জিনিস পাবেন, তারপরের বছর তার থেকেও কম জিনিস পাবেন, কারণ জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এইখানে ইনফ্লেশন ইন্ডেক্স বন্ড ব্যাপারটা আসে। ইনফ্লেশন ইন্ডেক্স বন্ডের ক্ষেত্রে দুরকম ভাবে কাজ করে। এক নম্বর হচ্ছে যখন ধরা হয় যে ইনফ্লেশন যেমন যেমন বাড়ছে, আপনার ওই যে টাকাটা আপনি ধার দিয়েছিলেন সেইটাকে সেই মতন ইন্ডেক্স করা হয়। মানে ধরুন আপনি এবছর 100 টাকা ধার দিয়েছেন তো কাউকে, পরের বছর 4% ইনফ্লেশন, পরের বছর যখন কুপন ক্যালকুলেশন হবে তখন ধরা হবে অ্যাজ ইফ আপনি লোকটাকে 100 টাকা না 104 টাকা ধার দিয়েছেন। সেই বেসিসে আপনাকে 10% হিসাবে 10 টাকা 40 পয়সা দেবে। তো এটা হচ্ছে একটা ওয়ে কাজ করে। আর একটা যেভাবে কাজ করে ইনফ্লেশন ইন্ডেক্স বন্ড, সেটা হচ্ছে সোজা কুপনটাই অ্যাডজাস্ট হয়ে যায়। মানে 10 টাকা এই বছর পেলেন, সামনের বছর ইনফ্লেশন 4%, আপনি 10 টাকার উপর আরো এক্সট্রা 4% পেলেন। তো ইনফ্লেশন ইন্ডেক্স বন্ড রিটায়ার্ড লাইফে খুব হেল্প করে, কেন কি ইনফ্লেশনের হাত থেকে আপনাকে রেহাই দিচ্ছে, আপনার ফিক্সড ইনকাম অ্যাকচুয়ালি ফিক্সড। এই জিনিসগুলো অ্যানুইটি বা ইনফ্লেশন ইন্ডেক্স বন্ড আমাদের দেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নেমে বিভিন্ন কম্পোজিশনে লঞ্চ করেছে, দেখে শুনে সাইন আপ করবেন। এইবার একটা খুব ইম্পর্টেন্ট কথা, এই এতগুলো প্রোডাক্ট এতগুলো জিনিসের কথা বললাম, যে আমাদের দেশে প্র্যাকটিক্যালি গভর্নমেন্ট সার্ভিসে যারা আছেন তারা ছাড়া প্র্যাকটিক্যালি কারোর কাছে সেই অর্থে পেনশনের সেইভাবে সুবিধা নেই। এনপিএস বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এগুলো সব সিলিং আছে, আপনাকে বেঁচে পড়তে থাকতে হবে, যা খরচা সেগুলো শুধু এই দিয়ে ভর্তি হওয়ার নয়, আপনাকে সেই ইনফ্লেশন ইন্ডেক্স বন্ড বা অ্যানুইটি নিজের থেকে প্রোডাক্টগুলো কিনতে হবে বা আরও কিছু বন্দোবস্ত করতে হবে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু খুব জরুরি হলো আপনি ইনিশিয়াল কতটা দিচ্ছেন। খুব স্বাভাবিক, ব্যাংকে আপনি যত টাকা রাখবেন তার এগেনস্টে তো আপনাকে ব্যাংক ইন্টারেস্ট দেবে। সুতরাং আপনার ইনিশিয়াল ফান্ড যেটা রিটায়ারমেন্টের জন্য আপনি জমা করছেন সেইটার সাইজের ওপর ডিপেন্ড করছে পুরোটাই। আমাদের দেশে ইনফ্লেশন যে রেটে বাড়ছে, আপনার যদি আজকে 40 বছর বয়স হয় আপনি ধরে নিতে পারেন 20 বছর পরে ব্যাপারটা 4 গুণ আপনার খাবার খরচা হবে, প্রতি 10 বছরে প্র্যাকটিক্যালি ডাবল হয়ে যায়। 100 টাকার খাবার আপনি যখন রিটায়ার করবেন 60 বছর বয়সে তখন গিয়ে 400 টাকা দাঁড়াবে। আপনি যদি এই হিসাবটা মিস আউট করে যান এবং নিজের ফান্ড ক্রিয়েশনের দিকে এই মুহূর্তে রিটায়ারমেন্টের যে স্টার্টিং পটটা সেইটার কথা চিন্তা ভাবনা না করেন তাহলে খুব মুশকিল। এবং আগের বার যখন 2 সপ্তাহ আগে করেছিলাম সেই কথাটা আবার রিইটারেট করছি যে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায় তত সুবিধা। আ স্টিচ ইন টাইম সেভস 9। আপনি আজকে 500 টাকা বাঁচানোর টাইম ভ্যালু ফর মানি বলে একটা বক্তব্য আছে। আপনি যদি আজকে 500 টাকা বাঁচান 5 বছর পরে
হয়তো সেটা ইনফ্লেশন এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এবং এইসব জটিল অঙ্ক করার পর দেখলেন যে 5 বছর টাইমের পরে গিয়ে আপনার সেই একই জায়গায় পৌঁছতে রিটায়ারমেন্টের শুরুতে 500 জায়গায় তখন 1000 টাকা করেও সুবিধা হচ্ছে না। এবং আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং যত তাড়াতাড়ি শুরু করবেন তত হাই রিস্ক অ্যাসেট ক্লাস, হাই রিস্ক বলবো না, বলা উচিত হায়ার রিস্ক অ্যাসেট ক্লাসে আপনি সুবিধাটা নিতে পারবেন। আবার বলছি, রিস্ক বেশি নেওয়া মানেই রিটার্ন বেশি পাওয়া, কিন্তু তার জন্য একটা লম্বা টাইম ইনভেস্টেড থাকতে হয়। আপনি যদি 40, 45, 50-এ গিয়ে শুরু করেন, আপনি যে অ্যাসেট ক্লাসটা হিস্টোরিক্যালি পৃথিবীতে সবচেয়ে বেশি রিটার্ন জেনারেট করেছে, ইকুইটি ইনভেস্টমেন্ট, সেখানে আপনি টাকাটা ইনভেস্ট করতে পারবেন। কিন্তু আপনার যদি 55 বছর বয়সে গিয়ে মনে হয় যে আমি আর 5 বছর বা 3 বছরের মধ্যে রিটায়ার করব, তখন এই রিস্কিয়ার অ্যাসেট ক্লাসের সুবিধাটা আপনি নিতে পারবেন না। আপনার যত তাড়াতাড়ি এই কাজটা শুরু করবেন তত আপনার ভবিষ্যতের জন্য সুবিধা। আর ট্যাক্স বেনিফিটের মোহে এমন কোনো ইনভেস্টমেন্ট স্কিমে যাবেন না যেখানে আপনি হিসাব করে দেখলেন আপনি যা ট্যাক্স বেনিফিট পেয়েছেন তার চেয়ে আপনার রিটার্নটাই এতটাই কম যে তার থেকে আপনি ব্যাংকে রাখলে বা নর্মাল ইকুইটিতে রাখলে আপনি তার থেকে সুবিধা পেতেন। লাভের গুড় পিঁপড়ে খেয়ে যায়। এই ট্যাক্স বেনিফিট একটা মধ্যবিত্ত সমাজের কাছে মানে অদ্ভুত রকমের মোহ। নিজের ক্যালকুলেশনটা নিজেই করে নেবেন। আমরা তো আছি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চেষ্টা করি mail.sdcapital@gmail.com আমাদের মেল করতে পারেন, আমরা যথাসাধ্য আপনাকে উত্তর দেব। আর আবার বলছি, ইটস টাইম টু ওয়েক আপ। আমাদের যে সার্ভিসটা আমরা লঞ্চ করেছি, আমাদের ওয়েবসাইটে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এবং আমাদের একটা প্রশ্ন যেটা বহু মানুষ করেছেন, আমি আমাদের এবারের ইউটিউব চ্যানেলে আমাদের সেটাও ক্ল্যারিফাই করে দিচ্ছি, কিন্তু আবার ফিউচার লাইভেও ক্ল্যারিফাই করে দিচ্ছি। আমাদের সার্ভিসটা 3 বছরের জন্য, শুধুমাত্র এই জন্য যে আপনি 3 বছর আমাদের সঙ্গে কাজ করে দেখতে পারেন। আপনার যদি ভালো লাগে আপনি রিনিউ। রিটায়ারমেন্টের জন্য 3 বছর খুব কম সময়। আমরা জানি রিটায়ারমেন্ট প্ল্যানিং আপনি যখন শুরু করছেন, আপনি ভাবছেন যে 10 বছর 15 বছর আমি এইভাবে ইনভেস্ট করে আমার রিটায়ারমেন্ট পর আস্তে আস্তে গ্রো করব। আমরা 3 বছর বলে এই জন্যই শুরু করছি, আপনার কাছে অপশান রয়েছে রিনিউ করার জন্য। কাজ করে দেখুন, ভালো লাগলে কাজ করবেন। যাই হোক, সেটা পরের কথা। কিন্তু ফিউচার লাইফের আজকের যেটা বক্তব্য ছিল, চেষ্টা করলাম আপনাদের যতগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায়। আরও কিছু প্রশ্ন থাকলে জানাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব ভবিষ্যতে ফিউচার লাইভে উত্তরগুলো দেওয়ার। করোনা ফুল দামে এখনো চলছে, জানি না কবে যাবে। এখানে তো সেকেন্ড ওয়েভ চলছে, লেটস সি। তবে বিভিন্ন রকম ভ্যাকসিনের খবর আসছে, ম্যাক্সিমামটাই পজিটিভ। দেখা যাক কতদিন আরও আমাদের এইভাবে অ্যাডজাস্ট করে চলতে হয়। ভালো থাকবেন, চেষ্টা করবেন ভালো থাকার। মাস্কটা পরবেন কিন্তু, মাস্ক ছাড়া এই মুহূর্তে কোনো রকম কোনো অপশান নেই। আবার দেখা হবে পরের শনিবার। থ্যাঙ্কস, বাই।